স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে 80 বছর কি হবে? 80 বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে। মুখ্যমন্ত্রী প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজো উদ্যোক্তাদের ভালো করে পুজো করার জন্য অনুদান দিচ্ছেন 85,000 টাকা। সামনের বছর আরও 15,000 টাকা বাড়িয়ে দেবেন 1 লক্ষ টাকা। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কেউ কথা রাখেনি, কিন্তু মুখ্যমন্ত্রীর অতি বড় শত্রুও বলতে পারবে না সে কথা। মুখ্যমন্ত্রী কথা রাখেন, প্রতি বছর টাকার অঙ্ক বাড়িয়ে চলেছেন, বলেছেন ভালো করে পুজো করুন, উৎসবে মাতুন। কিন্তু নিন্দুকের তো অভাব নেই, না হলে 2018 সাল থেকেই আদালতে কড়া নেড়ে চলেছেন যুক্তিবাদী আন্দোলনের বামপন্থী সৈনিক সৌরভ দত্ত। এবারেও তিনি আদালতের কড়া নেড়েছেন। উচ্চ আদালতের 2 সদস্য বিশিষ্ট ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। কয়েকদিন আগেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিভাস পট্টনায়ক তির্যক মন্তব্য করে বলেছেন, 85,000 টাকায় কি হয়? ক্লাবগুলিকে 10 লক্ষ টাকা করে অনুদান দিন। পাশাপাশি এও বলেছেন, দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় রাজ্যের বরাদ্দ মাত্র 1,000 টাকা, এটা অন্তত 10 গুণ বাড়ানোর দরকার। আইনজীবী নন্দিনী মিত্র বলেছেন, এবার প্রায় 45,000 ক্লাবকে রাজ্য দিচ্ছে মোট 27,000 কোটি টাকা। মামলাকারী সৌরভ দত্তের আইনজীবী বিচারপতিদের কাছে আবেদন জানান, এখনই এই অনুদানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হোক এবং সিএজি অর্থাৎ ক্যাগের রিপোর্ট দিতে কঠোর নির্দেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতিরা বলেন, ইতিমধ্যেই অনুদান দেওয়া শুরু হয়ে গেছে, এটা স্থগিত করা সম্ভব নয়। তবে পুজোর পর শুনানিতে ক্যাগকে রিপোর্ট দিতে হবে পুজো কমিটিগুলো এই টাকা ধর্মীয় কারণে খরচ করেছে কিনা জানাতে। মামলাকারী সৌরভ দত্ত বলেছেন, আমাদের নৈতিক জয় হয়েছে, কেননা রাজ্য সরকার আদালতের বাইরে টাকা খরচের ব্যাপারে যা বলছেন, আদালতে বলতে বাধ্য হচ্ছেন অন্য কথা। সেখানে বলা হয়েছে, টাকা খরচ হচ্ছে পুলিশ ও নাগরিকের সমন্বয় ঘটাতে, অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইভ সচেতনতা প্রচারের কাজে। এই ব্যাপারে দিগদর্শনে দুর্গাপুজো সমন্বয় সমিতির দায়িত্বপ্রাপ্ত শাশ্বত বসু কি বলেছেন, প্রথমে শোনা যাক। প্রথমত হচ্ছে, আমরা এই যে অনুদানটা আমরা যেটা পাই, সেটা এখন আমরা পাবো, এবং এটা আমাদের জেনে রাখা দরকার, প্রত্যেক বছর 2018 সাল থেকে এই অনুদানটা দেওয়া শুরু হয়েছিল 10,000 টাকা। বর্তমানে এবছরে মাননীয় মুখ্যমন্ত্রী 23শে জুলাই যেটা ধরে ঘোষণা করেছিলেন 50,000 টাকা করে পাবো। এবং কারা পায় এটা আগে ভাবতে হবে, পায় কারা? যারা পুলিশ পারমিশন নিয়ে যেসব দুর্গাপুজোগুলো হয়, অর্থাৎ বারোয়ারি দুর্গাপুজো, সর্বজনীন দুর্গাপুজোগুলো হয়। কোনো একটা বিভ্রান্তি একটা তৈরি হয়েছে যে আবাসনের পুজো, অনেকেই বলছে আমরা রিফিউজ করছি, নিচ্ছি না। আবাসনের পুজো কিন্তু কেউ কিন্তু এই অনুদান পায় না, কারণ তাদের পুলিশ পারমিশনের কোনো দরকার হয় না। আরেকটা কথা, যে বছরই আমরা এই অনুদান পেয়েছি, ফলে সেই অনুদানটার আমাদের একটা ব্যালেন্স শিট, আমাদের একটা হিসেব আমাদের দিতে হয়, অডিট দিয়ে বিল দিয়ে আমাদের দিতে হয়। এবং প্রত্যেক বছরই সরকার বলে দেয়, যখন আমরা টাকাটা পাই, কী গ্রাউন্ডে টাকাটা আমাদের খরচা করতে হবে বলে দিতে হয়। যেমন ধরুন 2020-21-এর সময় করোনা পিরিয়ডে আলাদা ডিরেকশন ছিল, এবং আমরা এই কাজটা করি। ধরুন এইটা নিয়ে আরেকটা বিভ্রান্তি আপনাকে দূর করে দেওয়ার চেষ্টা করবো আপনার মাধ্যমে। এই টাকাটা কোনো ক্লাব কোনো পুজোতে খরচা করা হয় না, এটা খরচা করা হয় মূলত
ধরুন 3-4টে জায়গায় আমরা এটা খরচা করি। আপনি জানেন করোনার সময় কথা বললাম, ধরুন আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সেটি আমরা এটা খরচা করি। সিসিটিভি আমরা যেটা মানুষের নিরাপত্তার জন্য লোকজন আছে তার পিছনে আমরা খরচা করি। আমরা খরচা করি চাইল্ড বা উমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা প্রচার থাকে, তার জন্য আমরা এটা খরচা করি। এছাড়া ধরুন আমাদের মানুষের নিরাপত্তার জন্য, ধরুন আপনি কোনো ফায়ার এক্সটিংগুইশার কিনতে হয় বা নানানভাবে আমরা এটা খরচা করার চেষ্টা করি, মানে যেটা জনহিতকর কাজে লাগে তার জন্য এই টাকাটা অনুদান দেওয়া হয় এবং তার একটা সঠিক হিসেব আমাদের উইদিন 1 মান্থের মধ্যে যে থানা যার আন্ডারে যার লোকাল থানা সেই লোকাল থানাকে এটা দিয়ে দিতে হয়। না, এরকম একটা অভিযোগ আছে যে সব বারোয়ারি কর্তৃপক্ষ কিন্তু এই দিয়ে ওঠেনি। দেখুন, অভিযোগ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনাকে আমি বলি যে পুজো কমিটি টাকার অনুদানের হিসেব দেয়নি সেই পুজো কমিটি তার পরের বছর টাকা পায় না, এটাই নিয়ম। যদি কেউ না দিয়ে থাকে সেটা তো সেই ক্লাব কমিটি বা পুজো কমিটির দায়বদ্ধতা পড়ছে, কিন্তু তারা নিশ্চয়ই এটা এত অভিযোগের মতো কাজ করবে না। আর যদি কেউ করে থাকে তাহলে তারা পরের বার অনুদান পাবে না। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরামপথ দুর্গোৎসবের আন্ডারে যে প্রায় 550-600 পুজো রয়েছে তাদের এরকম কোনো ঘটনা নেই। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল আমার সৌরভ দত্তের কেসের ব্যাপারে, এটার ব্যাপারে আপনাদের সমন্বয় কমিটির রিয়াকশন কি? মানে কোনটা বলছেন? অনুদান? সৌরভ দত্ত যে অনুদানের টাকা কোথা থেকে আসছে, এটা দেওয়া উচিত না, এটা বন্ধ রাখা উচিত, এসব দেখুন, বলছে। এই ব্যাপারটা হয়েছে এটা নিয়ে, এবং কলকাতা হাইকোর্ট মহামান্য জাস্টিস যার আদালত এজলাসে এই মামলাটা উঠেছে তারা একটা ডাইরেকশন ঠিক করে দিয়েছে। সেই ডাইরেকশন অনুযায়ী রাজ্য সরকার এবং আমাদের কলকাতা বা বাংলার দুর্গাপুজো কমিটিগুলো সেই মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলেছে। এবারেও মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দেবে আমরা যখন টাকাটা পাবো, যেমন ওনারা নির্দেশ দেবেন সেই মতো আমরা সেই নির্দেশ মেনে চলবো। বিচারপতিদের কটাক্ষের জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন সেটা আরেকবার শুনুন। দুর্গাপুজোয় 85,000 টাকা রাজ্য সরকারের যে অনুদান তা নিয়ে মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মহামান্য বিচারপতি কোন আঙ্গিক থেকে কি বলেছেন তার কথার উপর কথা বলা হয়তো ঠিক নয়, কিন্তু উনি যে কথা বলছেন 85,000 টাকায় এটা হয় না হয়, আরে 85,000 টাকা বলে নয়, পুজো কমিটিগুলোর হাতে যে টাকাটা যায় সেটাই শাখা প্রশাখা দিয়ে সমাজের প্রান্তিক অংশের বিভিন্ন কুটির শিল্পী, হস্তশিল্পী, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী তাদের কাছে গিয়ে পৌঁছয়। উনি কলকাতা শহরের কটা বড় পুজো ঘুরে দেখেছেন আমি জানি না, আমি ওনাকে অনুরোধ করব প্রত্যন্ত গ্রামাঞ্চলের পুজোগুলোতেও যেতে, যে এই পুজো অর্থনীতিটা কিভাবে ছড়িয়ে পড়ছে। এবং 85,000 নিশ্চয়ই আরো বেশি দিলে হয় তো উনি কেন্দ্রীয় সরকারকে অর্ডার দিন যে বাংলার বকেয়া টাকা সমস্ত কিছু দিয়ে দাও, তারপরে মুখ্যমন্ত্রীকে উনি রিকোয়েস্ট করুন টাকাটা বাড়ানো যায় কিনা। কিন্তু যাদের প্রয়োজন, যারা এই পুজো অর্থনীতিটার উপর নির্ভরশীল এবং পুজো কমিটিগুলোর মাধ্যমে এই টাকাটা যায়, তারা জানে এর গুরুত্ব কতখানি। তাকে যদি কেউ রসিকতার ঢঙেও এই প্রসেসটাকে অপমান করেন, এটা দুর্ভাগ্যজনক। যে কোনো ব্যক্তি বললেই আমি এটার প্রতিবাদ করতাম। প্রধান বিচারপতি তাকে পূর্ণাঙ্গ শ্রদ্ধা সম্মান জানিয়েও বলছি, আপনি ঠিক বলছেন না। আপনি বহু মানুষের আবেগ, প্রয়োজন, জীবনযাত্রা থেকে সরে গিয়ে আপনি ভুল ধারণা থেকে মন্তব্য। অন্যদিকে মামলাকারী একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। সৌরভ দত্ত বলেছেন তিনি তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দিয়েছেন। উত্তরবঙ্গের একটি পুজো কমিটির মঞ্জুরিকৃত অনুদান পেয়েছে দক্ষিণ কলকাতার একটি পুজো কমিটি। কেঁচো খুঁড়তে এমন অনেক কেউটে বেরোতে পারে। দিগদর্শন সরাসরি যোগাযোগ করেছে মামলাকারী সৌরভ দত্তের সঙ্গে। তিনি বলেছেন ধর্মনিরপেক্ষ দেশে পুজোর অনুদান, ইমাম ভাতা, পুরোহিত ভাতা এবং দীঘায় জগন্নাথ মন্দির বানাতে পারে না। পুজো অনুদানের টাকা কি খাতে খরচ হচ্ছে কয়েকটি বড় পুজো কমিটি ছাড়া ছোট পুজো উদ্যোক্তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমরা এরই প্রতিবাদে মামলা করেছি। তার বক্তব্য, রাজ্য সরকারের কাছে যদি উদ্বৃত্ত এত টাকা থাকে তাহলে জনহিতকর কাজে কেন খরচ হচ্ছে না। উল্লেখ করা যেতে পারে, গত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন রাজ্যের ঋণের পরিমাণ 6,93,000 কোটি টাকা। 2022-23 যার পরিমাণ ছিল 5,74,000 কোটি টাকা।
2011 সালে যখন সরকার পরিবর্তন হয় তখন রাজ্যের ঋণ ছিল 1,92,911 টাকা। এই ঋণ 1947 থেকে 2011 পর্যন্ত অর্থাৎ গত 12 বছরে তৃণমূল সরকার রাজ্যের থেকে ঋণ নিয়েছে 4,37,864 কোটি টাকা। রাজ্যের জনসংখ্যা আনুমানিক 10 কোটির বেশি। মাথাপিছু ঋণ 63,078 টাকা। চলুন শোনা যাক অনুদানের বিরুদ্ধে মামলাকারী সৌরভ দত্ত দিগদর্শনের সম্পাদককে কি জানালেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি কি সৌরভ দত্তের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছেন। আচ্ছা সৌরভবাবু নমস্কার, আমি দিগদর্শন ইউটিউব চ্যানেলের তরফ থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ নমস্কার। গত 19 তারিখে কলকাতা প্রেস ক্লাবে আপনাদের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। আপনারা ওই এবার দুর্গাপুজোয় অনুদানের বিরুদ্ধে, অর্থাৎ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো ধর্মীয় কারণে রাষ্ট্রের অনুদান দেওয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন এবং একটা বোধহয় মামলা হাইকোর্টে আপনার হচ্ছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। হ্যাঁ এই জায়গাটা এখন কি অবস্থা, মানে বিষয়টা একটু যদি খুলে বলেন। দেখুন, এই আপনি যেদিন বললেন কলকাতা প্রেস ক্লাবে আমরা যে সাংবাদিক সম্মেলনটা করলাম, সেটা অনেকগুলি বিজ্ঞান সংগঠন মিলিতভাবে একটা ধর্মীয় খাতে সরকারি অনুদান বিরোধী মঞ্চ এরকম একটা নাম করে আমরা প্রথমে ভারত সভা হলে একদিন একটা সেমিনার করেছি, তারপরে মিছিল মিটিং কিছু হয়েছে এবং কিছু লিফলেটিং ইত্যাদি হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এবং তার একটা সেই ধারাবাহিক যে কাজ চলছে তার একটা অংশ হিসেবে আপনি যেদিন উপস্থিত ছিলেন বলছেন সেই দিন কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে যে ধর্মীয় খাতে, সেটা যে কোনো আমাদের রাজ্য বলুন অন্য রাজ্য বলুন আমাদের দেশে যে কোনো জায়গায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো ধর্মীয় খাতে কোনো অনুদান দিতে পারে না। সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জায়গা। সেটা পুরোহিত ভাতাও দিতে পারে না, ইমাম ভাতাও দিতে পারে না, ঈদের জন্যও দিতে পারে না, আপনার দুর্গাপুজো দিতে পারে না ইত্যাদি। আর আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব চেনা জায়গাটা সেটা হচ্ছে 2018 সাল থেকে হচ্ছে দুর্গাপুজোর জন্য অনুদান দিচ্ছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও বলছে যে তারাও অনুদান দেবে বেশ কিছু পুজোতে, এটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখন 2018 সালে প্রথম যখন রাজ্য সরকার এই কথাটা বলল, আমাদের দেশে ধরুন অনেক কিছুই যেটা আইনি নয় কিন্তু হয়, সেটা আপনি বলতে পারেন যে সরকারি স্কুলে সরস্বতী পুজোই বলুন আর সরকারি আমাদের কারখানাতে সরকারি বা রাষ্ট্রায়ত্ত কারখানাতে বিশ্বকর্মা পুজোই বলুন ইত্যাদি, এগুলো সবই আসলে বেআইনি। বা ধরুন কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোনো প্রশাসনিক ব্যক্তি কিংবা কোনো ইলেক্টেড মেম্বার কিংবা মুখ্যমন্ত্রী ইত্যাদি তারা সবাই বা প্রধানমন্ত্রী তারা নারকোল ফাটাচ্ছেন ইত্যাদি, মানে রিচুয়াল পালন করে করেন এগুলো। সরকারি অফিসে বা আদালত চত্বরে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না থাকতে পারে না, থাকতে পারে না। এখন সেটা হচ্ছে যে সেটা তো হয়, কিন্তু আস্তে আস্তে দেখা গেল বাড়তে বাড়তে 2018 সালে একটা নতুন করে এই জিনিসটা করা হলো যে সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকার তার টাকায় অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায় ওই দিতে শুরু করলো দুর্গাপুজো অনুদান। প্রথমে 10,000 টাকা করে দিচ্ছিল, সংখ্যাটা কম ছিল পুজো কমিটির এবং জানেন বাড়তে বাড়তে এখন ওটা এবছরে 85,000 এবং সংখ্যাটা অনেক বেশি। প্রথমে ইলেকট্রিসিটির জন্য কিছুটা বিল ছাড় দিচ্ছিল, এখন বাড়তে বাড়তে 75% বিল ছাড় দিচ্ছে। পরের বছর বলেছে 1 লাখ দেবো, হয়তো বিজেপি বলেছে 1 লাখ, সেজন্যই বলেছে 1 লাখ। যাই হোক, এখন 2018 সালে এই ব্যাপারটা প্রথম শুরু হওয়ার সাথে সাথেই আমি এটার বিরুদ্ধে একটা মামলা করি, জনস্বার্থ মামলা করি কলকাতা হাইকোর্টে এবং সেটা আমি বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলি এবং তার মধ্যে আমি সমস্ত দিক বিবেচনা করে বেছে নিই একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র, তিনি শামীম আহমেদ, তাকে ওরাই এই টিমটাই তার আগে ইমাম ভাতার বিরুদ্ধে লড়াই করেছিল এবং ইমাম ভাতা বন্ধ হয়ে সেটা এখন ওয়াকফ বোর্ডের তরফ থেকে দেওয়া হয়। তো যাই হোক, সেই টিমটা আমি বেছে নিই। এরা ছাড়াও আমাদেরকে অনেকে সহযোগিতা করেন, বিকাশবাবুর জুনিয়র বা শামীমের জুনিয়ররাও, এবং পরবর্তী ক্ষেত্রে এমনকি সুপ্রিম কোর্টেরও কয়েকজন বিচারপতি আমাদের সহযোগিতা করেন। তো যাই হোক, এবং এটা যেহেতু পাবলিক মনে একটা বড় প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া ইত্যাদির মধ্য দিয়ে এবং প্রচুর মানুষ আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করেন, পাশে দাঁড়ান
নৈতিক সাপোর্ট দেন এবং আর্থিক সাপোর্ট দেন। আর্থিক সাপোর্টের প্রশ্নটা হচ্ছে কারণ এই ধরুন বিভিন্ন সময়তে ছুটে যেতে হচ্ছে আমাদেরকে কলকাতা থেকে তাদের যেতে হচ্ছে দিল্লিতে যেতে হয়েছে, বা বিভিন্ন পেপার ওয়ার্কস আছে, আইনজীবীরা নিজেদের কোনো রিড করার জন্য কোনো খরচ নেননি, কিন্তু তা বাদ দিয়েও তো অনেক সংশ্লিষ্ট খরচ থাকে জানেন। এই সমস্ত করে এবং দিল্লি পাঠানো, সেখানে থাকা খাওয়া ইত্যাদি নানা রকম খরচ খরচা ইত্যাদি সব মিলে একটা বড় খরচ আছে, এবং সেই খরচটা এখনো মানুষ সহায়তা করছেন, এখনো আমরা বলবো সহায়তা করতে, কারণ লড়াইটা বড়, লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে বলবো না, রাষ্ট্র পরিচালকদের বিরুদ্ধে, কারণ রাষ্ট্রটাকে তারা সঠিকভাবে পরিচালনা করছেন না। তো 2018 সালে প্রথমে আমরা দুবার স্টে পাই, অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় তখনকার অস্থায়ী প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চ আমাদেরকে দুবার স্টে দেয়, অর্থাৎ সরকার দিতে পারবে না বলে। কিন্তু হঠাৎ করে খুব রহস্যময় ভাবে একদিন রায় দিয়ে দেন যে আমাদের এরকম কোনো কেস করার অধিকারই নেই, একটা ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার বা যে কোনো সরকার যা খুশি করতে পারে, এরকম কাজ করতে পারে। আমি দুর্গাপুরে ছিলাম, সাথে সাথে ওটা জানতে পেরেই কলকাতা চলে আসি, এবং সেখানে আমরা সেদিনই হলফনামায় স্বাক্ষর করি সুপ্রিম কোর্টের জন্য। আমাদের আইনজীবীদেরকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিই, এবং তারা পরের দিনই দিল্লি চলে যান, এবং দিল্লি চলে গিয়ে মানে সেদিনই দিল্লি চলে যান, পরের দিন সকালেই তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন এর বিরুদ্ধে, মানে এই জাজমেন্টের বিরুদ্ধে। সব খুব ভালো কথা, আসার কথা যে সুপ্রিম কোর্ট কিন্তু যেটাকে কলকাতা হাইকোর্ট কেসটার মেরিট নেই বলে বন্ধ করেছিল, সুপ্রিম কোর্ট যেখানে এত কেস আছে, ধরুন গোটা দেশের গুরুত্বপূর্ণ কেস, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু কেসটাকে নিয়ে তারপরের দিনই শুনানির জন্য ডেট দিয়ে দেন এবং কেসটা অ্যাকসেপ্ট করেন। এবং তারপরের দিনে দেখা যায় একটা নতুন খেলা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে যে যেদিনই কলকাতা হাইকোর্ট আমাদেরকে ওই দুদিন স্টের পরে তৃতীয় দিন যখন কলকাতা হাইকোর্ট ওটাকে ছেড়ে দিল, তাদেরকে মানে ছাড় দিয়ে দিল, আমাদের বললো আমাদের অধিকার নেই, সেই দিনই পশ্চিমবঙ্গ সরকার পুলিশের মাধ্যমে সমস্ত পুজো কমিটিগুলোকে টাকাগুলো ডিস্ট্রিবিউট করতে পাঠিয়ে দিল। এবং আপনারা জানেন যে সরকারের সবচেয়ে যেটা স্মুথ ফাংশনিং তারা করতে পারে পুলিশের মাধ্যমে, কারণ সমস্ত জায়গাতে পুলিশের যাতায়াত গতিবিধি থাকে এবং দিন রাত সবসময়তেই তারা সেটা পারে। অফিস কাছারি বন্ধ হয়ে গেলেও পুলিশ সচল থাকে। বলা হয় যে সন্ধ্যের সময় পর থেকে মানে যতক্ষণ অন্ধকার থাকে ততক্ষণ পুলিশই হচ্ছে সরকার। তো সেই সুযোগটা তারা নেয়, এবং কলকাতা হাইকোর্টের পরে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলে, তখন থেকেই তারা মোড় ঘুরিয়ে দেয়। এটা এক অর্থে আমাদের নৈতিক জয়, কিন্তু বাস্তব ব্যাপারটা আপনাদের বুঝতে হবে, যেটা বলে যে আমরা আদৌ পুজো করার জন্য টাকা দিচ্ছি না, আমরা দিচ্ছি সেভ ড্রাইভ সেভ লাইভের প্রচার করার জন্য টাকা দিচ্ছি। আমরা এনজিও হিসেবে আমরা এই পুজো কমিটিগুলোকে ব্যবহার করছি। মানে এনজিও হিসেবে ভাষাটা বলেছেন কি বলেননি সেটা কথাটা, মানে এই স্পিরিট রাজ্য সরকারের অবস্থান বদলে যায়। এবং যদিও মুখ্যমন্ত্রী তার যে সাংবাদিক সম্মেলন ইত্যাদিগুলোতে ভালো করে পুজো করার জন্য টাকা দিচ্ছি বলেন, কিন্তু কোর্টে গিয়ে কিন্তু তারা ওই সুপ্রিম কোর্টেও তারা বলেন যে আমরা আদৌ পুজো করার জন্য টাকা দিচ্ছি না, কাজেই কোন রকম ভাবেই এটা দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে মানে সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকে এটা কোন রকম ভাবে ট্যাম্পার করছে না আমাদের এই সিদ্ধান্ত, কারণ আমরা সেভ ড্রাইভ সেভ লাইভের জন্য এই টাকাটা দিচ্ছি, এবং সেজন্যই আমরা পুলিশের মাধ্যমে টাকা দিচ্ছি ইত্যাদি। মানে সোজা কথা হচ্ছে তারা বলেন যে সরকার দিতে পারে না, এটা তারা মেনে নেন, এবং তারা বলেন যে ওই যেভাবে সরকার বিভিন্ন কাজকে একটু এক্সটেন্সিভ আকারে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে করার জন্য এনজিও গুলো সাপোর্ট নেন, তারা বলতে চান যে পুজো কমিটিগুলোর মাধ্যমে তারা ওই ধরনের কাজ করতে চান। তো আমরা সেটাকে চ্যালেঞ্জ করি, এবং সুপ্রিম কোর্ট তাদেরকে বলে যে তাহলে অবিলম্বে আপনারা জমা দিন আমাদের কাছে, যে একটা ডেট দিয়ে দেন, এই ডেটের মধ্যে আপনারা যে ওই খাতেই ব্যয় হয়েছে তার একটা অডিটেড রিপোর্ট জমা দিন। কিন্তু তারা ওই খাতে যে ব্যয় হয়েছে সেই রিপোর্টটা তারা তার মধ্যে জমা দেন না, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা নিয়ে প্রেসার দিতে থাকি। পরে তারা যখন জমা দেন ততদিনে অনেকদিন পেরিয়ে গেছে, এবং পরের বছরের পুজোতেও তারা একটু বেশি টাকা দিয়ে তারা আবার ওই একই কথা বলেন সাংবাদিক সম্মেলনে, যে আমরা ভালো করে পুজো করার জন্য টাকা দিচ্ছি, আরো বেশি টাকা দিচ্ছি। এবং আবার আমরা যথারীতি সেই মানে 18 কেসটারই কন্টিনিউয়েশন আমাদের করার চেষ্টা করা হয়, কিন্তু 20 সালে গিয়ে তখন কোভিডের মাঝখানে আবার যখন তারা করেন, তখন আমরা দ্বিতীয়বারের জন্য কলকাতা হাইকোর্টে যাই এবং ব্যাপারটাকে আবার চ্যালেঞ্জ করি। তখন ওরা বলেন যে আমরা কোভিড নিয়ন্ত্রণের জন্য এই টাকাটা দিচ্ছি,
ওই মাস্ক অমুক তুসুক ইত্যাদি দেওয়া, মানুষকে বলা, প্রচার করা ইত্যাদি। তো আমরা আবার অডিটেড রিপোর্ট চাই, কিন্তু যথারীতি আমরা পাই না। সে বছর তারা আবার পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন, আমরা সেটাকেও চ্যালেঞ্জ করেছি। এখনো পর্যন্ত সেই কেসটা ওঠেনি, কিন্তু আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি। এবারে 21 সালে আবার তারা ওটা করেন আরো বেশি টাকা দিয়ে, আমরা আবার কেস করি, ফয়সালা হয় না। 22 সালেও করেন, 23 সালেও করেন, এবছরও করেছেন। এবং এবছরও আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। কারণ প্রথম কথা হচ্ছে যে যদি বলেন বিজ্ঞান আন্দোলনের কর্মী হিসেবে এটা আমাদের বা দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে যারা মেনে চলেন তাদের কাছ থেকে এটা একটা জয়, নৈতিক জয়, যে ওরা এটা বলতে পারছেন না যে আমরা পুজো করার জন্য টাকা দিচ্ছি। ওরা কোর্টে গিয়ে বলছেন না, ওটা ওই সাংবাদিক সম্মেলনে বলছেন, কিন্তু ওরা কোর্টে গিয়ে বলছেন যে এটা আমরা কিছু সামাজিক কাজ করিয়ে নেওয়ার জন্য দিচ্ছি। কিন্তু সাধারণ মানুষের কাছে জনমনে যেহেতু আছে যে এটা পুজো করার জন্যই দিচ্ছে, আর বস্তুত আমরা সবাই জানি যেটা পুজো করার জন্যই দিচ্ছে এবং লোকে টাকা দিয়ে পুজোর কাজই করছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করছি। কারণ জনমনে যেটা আছে তাতে মনে হচ্ছে যে না, আলটিমেটলি তো করছে, মানে পেপারে যা থাকুক না কেন আলটিমেটলি করছে। এই জনমনের এই জায়গাটাকে রেসপেক্ট দিয়ে আমরা কিন্তু এটাকে আরো চ্যালেঞ্জ করছি এবং এবছর করেছি। এবং আমরা বলেছি যে গত বছরে সেটা বলা হয়েছিল, গত বছরে 23 সালে কেসটা করার সময় কোর্ট ওদের বলেছিল যে আপনারা এই সমস্ত পুজো কমিটি যারা টাকা নিল তাদের কাছ থেকে অডিটেড রিপোর্ট নিন এবং জমা দিন আমাদেরকে এবং সরকারকে, মানে কোর্টকে, কিন্তু সেটা করেননি। তো এবছরে আমরা আবার চ্যালেঞ্জ করেছি সেটাকে, এবং সেটাকে চ্যালেঞ্জ করার পরে মামলাটা এবছরও ভালোভাবেই অ্যাকসেপ্টেড হয়েছিল। এবং সেটাই আপনি যেটা বললেন যে আমরা ওই শনিবার দিনে যখন সাংবাদিক সম্মেলন করলাম, তারপরে গত সোমবার দিন, মানে শনিবারের দুদিন বাদে এই সোমবার জাস্ট গত পরশু ওটা মামলাটা ওঠে এবং সেখানে প্রধান বিচারপতির এজলাসে মামলাটা ওঠে। তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকার যথারীতি ওই কথাই বলেছে যে না, আমরা এইসব কাজের জন্য দিচ্ছি ইত্যাদি। এবং আমরা বলেছি যে পরিষ্কারভাবে সেটাকে আমরা চেয়েছি, তার অডিটেড রিপোর্ট চেয়েছি, এবং তারপরে অডিটেড রিপোর্টটাকে নিয়ে আমরা যা চ্যালেঞ্জ করার করব। এবং সরকারের পক্ষ থেকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা হয় যে না, এটা আমরা আগে আপনারা বলেছিলেন যে এটা দেওয়া যায় ইত্যাদি, কিন্তু আমরা সেটা, আমাদের আইনজীবীরা সেটা বুঝিয়েছেন যে না, এটা দেওয়া যায়, যদি মানে দেওয়া যায় কি যায় না সেটা নির্ভর করবে যে টাকাটা কোন খাতে খরচ করছো সেটা দেখার উপরে। তুমি আইনত যে খাতে বলছো সেই খাতে করছো কি করছো না সেটা নিয়ে আমাদের প্রশ্ন। তো প্রধান বিচারপতি কিছু কটাক্ষ করেছে, সেটা আপনারা হয়তো বিভিন্ন মিডিয়া ইত্যাদি দেখেছেন যে, এবং এখন তো তিনি বলেছেন যে 85,000 টাকা তো সেরকম যথেষ্ট নয়, 10 লাখ টাকা দেওয়া উচিত। লাইভ স্ক্রিনিং হয়েছে, সেটা আপনারা অনেকেই ভিডিওটাও দেখেছেন। তাতে প্রধান বিচারপতি বলেছেন যে 85,000 টাকার যথেষ্ট নয়। উনি আর একটা নতুন দিকের কথা বলেছেন যেটা আমরা বলিনি। আমরা বলেছিলাম যে এটা অন্য মানে ধর্মীয় খাতে ব্যয় হচ্ছে ইত্যাদি। প্রধান বিচারপতি তাদেরকে কটাক্ষ করে যেটা বলেছেন তার মধ্যে আর একটা ইঙ্গিত তিনি দিয়েছেন যে কেউ কেউ তো হয়তো ধর্মীয় খাতে ব্যয় করছে কি করছে না সে তো পরের কথা, কিন্তু উনি বলেছেন যে এই টাকাটা অনেক সময়তেই দেখা যাচ্ছে যে যারা পুজো কমিটির লোকজন তাদের পকেটে ঢুকে যাচ্ছে, এরকম কথা উনি বলেছেন। তো এটা একটা নতুন দিক। মানে আমরা তো বলতে চেয়েছি যে টাকাটা সোজা কথা তুমি যে খাতে বলছো সেই খাতে ব্যয় হচ্ছে না, অর্থাৎ আমরা বলতে চাইছি ধর্মীয় খাতে ব্যয় করছো। সাথে সাথে আবার দুর্নীতির প্রশ্নটাও উনি ইঙ্গিত করেছেন নিজে থেকেই। হ্যাঁ, উনি নিজে থেকে ইঙ্গিত করেছেন এবং উনি বলেছেন যে এই টাকাটা প্র্যাকটিক্যালি বড় বড় দুর্গাপুজো গুলোর কাছে এই টাকাটা কোনো টাকাই নয়। কাজেই তার মানে উনি বলতে চেয়েছেন ঘুরিয়ে যে এই টাকাটা তার মানে অনাবশ্যক ভাবে নষ্ট করা হচ্ছে এই টাকাটাকে। যে পুজোর কমিটির কাছে 10 লাখ টাকাটাই কোনো ব্যাপার নয়, সেই পুজো কমিটিকে এই টাকা দেওয়া মানে তো নষ্ট করা। সেটা উনি অন্য অ্যাঙ্গেল থেকে বলেছেন। আমাদের অ্যাঙ্গেলটা একেবারেই স্বতন্ত্র। আমাদের অ্যাঙ্গেল হচ্ছে পরিষ্কার কথা, ধর্মীয় খাতে দিতে পারো না, এটা হচ্ছে আমাদের স্পিরিট। আর দুর্নীতি করতে পারো না, এটা সবারই স্পিরিট, এটা একটা ব্যাপার। এটা উনি কথাটা তুলেছেন এবং সেখানে দাঁড়িয়ে আবার তাদেরকে অডিটেড রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপরে দরকার হলে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারির উনি নির্দেশ দেবেন, এটা উনি বলেছেন। এবং উভয় পক্ষকে, আমাদেরকে এবং ওদেরকে, উভয় পক্ষকেই ওরা মানে সরকার পক্ষকে উনি বলেছেন যে এটার জন্য হলফনামা দিতে বলেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেটা আমাদের এখন বলাটা খুব জরুরি। সেটা এই বিভিন্ন সাংবাদিক সম্মেলন ইত্যাদিতে এই কথাগুলো উঠে আসছে, বা আমাদের যে আমরা সেমিনার করেছি এটার উপরে ভারত সভা হলে সেখানে উঠে আসছে যে সরকার এই টাকাটা পজিটিভ কাজেতে কেন ব্যয় করছে না। সরকারের যখন এই টাকাটা রয়েছে তাহলে সরকার বিভিন্ন পজিটিভ কাজে ব্যয় করতে পারে। আর সেটা তো প্রধান বিচারপতিও বলেছেন যে দুরারোগ্য মাসকুলার ডিস্ট্রফিতে যে শিশুরা মানে ভুগছে
তার জন্য মাত্র 1000 টাকা বরাদ্দ হয়েছে, সেটা সেটাকে অন্তত একটা শূন্য বসানো, মানে উনি বলতে চেয়েছেন যে হ্যাঁ। সেটাকে 10 গুণ করা দরকার অন্তত। উনি ওটা বলেছেন কারণ আমাদের যিনি মানে আইনজীবী ছিলেন তাদের মধ্যে একজন এই নিয়ে কাজ করেন। আমাদের আইনজীবী যিনি শামীম আহমেদ, তিনি তো আপনার ওই কাজ করেন অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, তার মধ্যে উনি আমাদের যেটা ওই সিলিকোসিস নিয়ে কাজ করেন, মানে সিলিকোসিস যে শ্রমিক, এবং এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষেরও সিলিকোসিস আছে, যেটা আমাদের এই জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং ওখানে উত্তর 24 পরগনা ইত্যাদি যে জায়গাতেই আপনারা ওই খাদান আছে আর কি, পাথরের খাদান, পাথর খাদান পর্যায়ে। তো সেটাও নিয়ে কাজ করছে, সেটাও আমাদের পিটিশনও রাখা হয়েছিল। এবং আমরা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আরো কিছু, যেমন অনেকে বলছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই বা কেন একটা আকর্ষণীয় ভাবে বাড়াবে না। দেখুন, গোয়াতে এই সরকারি গোয়াতে গিয়ে বলেছিল যে আমরা 5000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবো, সে কয়েক বছর আগে, 5-6 বছর আগে, মানে আজকে বললে হয়তো 10,000 বলতেন, আর আমাদের এখানে টাকাটা হয়ে গেছে 1000 টাকা। তো তুমি যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাই বলো, তাহলে তুমি ভিক্ষের মতো করে এইটুকু টাকা দিচ্ছ কেন? তুমি যখন আর কিছু পারছো না রাজ্যে, যখন তুমি শিল্প আনতে পারছো না, শিক্ষার এরকম হাল, যখন মানুষেরকে তুমি দোলের উপর নির্ভরশীল করে দিয়েছো এমন একটা পরিস্থিতি, তখন তুমি সেটাকে একটা সত্যি করে একটা ফ্যামিলি চলতে পারে এমন একটা টাকা কেন দিচ্ছ না? এইসব জায়গায় নয় ছয় না করে টাকাটাকে তুমি কেন লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর চেষ্টা করছো না? তুমি কেন মিড ডে মিলেতে সত্যি করেই যাতে ছেলেরা একটু ভালো মন্দ খেতে পারে, ছুটির দিনগুলোতেও বাড়িতে নিতে পারে, এরকম টাইপের খাবারের ব্যবস্থা কেন করছো না? কেন তুমি স্কুলগুলোতে বিভিন্ন, আমার নিজের ছেলেই পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কুলে পড়েছে, এবং এই জমানাতে ভয়ঙ্কর রকম অবস্থা হয়েছে, 3-4 বছর এই জমানাতেও ছিল, এবং দেখা গেছে যে তাদের স্কুলেতে বিভিন্ন ক্লাস ফাঁকা যেত, টিচার নেই, আমাদের কম্পিউটার টিচার নেই, আমরা নিজেরা পয়সা দিয়ে কিছু টিচার রাখতাম, এবং দারোয়ান নেই, সুইপার নেই, বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তো সেই রকম পরিস্থিতিতে তুমি কেন সেইগুলোকে দিচ্ছ না? মানে বলতে গেলে মডেল প্রাইমারি স্কুল দিকটাই তৈরি করা যাবে, এরকম টাইপের ব্যাপার করা যায়। আচ্ছা, শোভবাবু, একটা কথা বলি আমি, যে প্রধান বিচারপতি যেটা বলেছেন, সেটা তো আরেকটা কথা উনি বলেছেন যে পুজোর পর শুনানিতে ক্যাগকে এই রিপোর্টটা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আমি। বলেছেন যে অডিটেড রিপোর্ট জমা দিতে হবে, এবং ক্যাগকে নির্দেশ দিয়েছেন যে সিএজি এটা অডিটেড রিপোর্ট জমা দিক, এবং সাথে সাথে তারপরে উনি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি নির্দেশ দিতে পারেন, তার একটা ইঙ্গিত দিয়েছেন। এবং আরেকটা বড় কথা হচ্ছে, আমরা একটা এফিডেভিট আরো করেছি, সেটা হচ্ছে এফিডেভিটটা আমরা সেদিন উল্লেখ করেছি, এবং উনি সার্ভিস করতে বলেছেন, অর্থাৎ দিতে বলেছেন রাজ্য সরকারকে। আরেকবার আমরা সেটা তাদের দিয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু দুর্নীতির অভিযোগ এসেছিল, এবং সেগুলো আমরা তথ্য প্রমাণ ইত্যাদি আরটিআই ইত্যাদি করে আমরা সেগুলো পেয়েছি এবং সেগুলো দিয়েছি। তার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের একটি ক্লাবের নামে দক্ষিণবঙ্গের গার্ডেন রিচের টাকা নিয়ে পুজো হচ্ছে, মানে ভয়ঙ্কর। এটা তো একটা বিস্ফোরক তথ্য। হ্যাঁ, বিস্ফোরক তথ্য, এটা আমরা দিয়েছি, এবং আমরা মানে ওটার জন্য সাপ্লিমেন্টারি এফিডেভিট আমি করে জমা দিয়ে এসেছিলাম, এবং সেটা সেদিন কোর্টে উল্লেখ করাতে প্রধান বিচারপতি আশ্চর্য হয়েছেন, এবং ওটা সার্ভিস করতে বলেছেন, ওনাকেও দেওয়া হয়েছে, এবং একটা কপি আমরা রাজ্য সরকারকেও দিয়েছি। তো এটা তো একটা তথ্য, মানে আসলে আমাদের পক্ষে, সরকারের পক্ষে যা করা সম্ভব, আমাদের একটা সাধারণ মানুষ, আমরা সাধারণ কিছু এনজিও বা সাধারণভাবে আমরা কাজ করছি বিজ্ঞান আন্দোলন নিয়ে, তো আমাদের পক্ষে তো অতটা করা সম্ভব নয়। তাতেই আমরা যদি একটু সামান্য নাড়াচাড়া করি, তাতে দেখা যাবে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য উঠে আসবে, যেমন একটা তথ্য আমরা জমা দিয়েছি ওখানে। কিন্তু শাসক দলের তরফ থেকেও তো এরকম ভাবে শোনা যাচ্ছে যে আপনি যেটা বলছেন সাধারণ মানুষ, কিন্তু বলা আছে যে বিরোধী রাজনৈতিক দলের একটা প্রচ্ছন্ন মদত আছে আপনাদের সঙ্গে। দেখুন, বিরোধী রাজনৈতিক দল বলতে যদি বলেন বিজেপি, তো বিজেপি নিজেই বলছে আমি 1000 টাকা করে 1 লাখ টাকা করে দেবো, কাজে তাদের নৈতিক কোনো অধিকারও নেই বলার। তারা যেরকম ভাবে গোটা দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে তারা হিন্দুত্ববাদ দিয়ে আচ্ছন্ন করে দিয়েছে, এবং যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের আমলা থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় যেভাবে, বা বিভিন্ন রাজ্যেও তারা যেখানে আছেন সেখানে তারা যেভাবে ধর্মীয় খাতে ব্যয় ইত্যাদি করছেন, তাতে এটা বলার তাদের কোনো আইনত অধিকার নেই। আর এই সরকার রইল বাম কংগ্রেস। রইল বাম কংগ্রেস। এবার কংগ্রেসের দায়িত্ব আমি নিতে পারবো না, ব্যক্তিগতভাবে এটা সিপিআইএম এর পক্ষ থেকে কিছু করা হয়নি, যদিও আমাদের যারা আইনজীবী আছেন তারা বামপন্থী, এবং আমিও বামপন্থী, কিন্তু আমাদের যে লড়াইটা কিন্তু কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে করা হয়নি। ধরুন যদি এটা দলীয় অ্যাঙ্গেল থেকে করতাম, তাহলে কিন্তু আমরা ক্লাবে যে টাকা দিচ্ছিল সেগুলোকেও চ্যালেঞ্জ করতাম। 18 সালের পরে তো ক্লাবের টাকা অনেকদিনই চলেছে, কিন্তু আমরা করিনি চ্যালেঞ্জ, কেননা
সেটা হচ্ছে একদম দলীয় রাজনীতির অ্যাঙ্গেল থেকে সেটা দেখার কথা, এবং সেটাকে চ্যালেঞ্জ করার কথা হচ্ছে ভোটে, নির্বাচনে। কারণ একটা সরকার তার টাকা মানে তার হাতে যে টাকা আসছে ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে সে সাস্টেনেবল ডেভেলপমেন্টের খাতে খরচ করবে নাকি সে এরকম ডোল পলিটিক্স করবে, সেটা কিন্তু তার মানে অধিকারের মধ্যে আছে, মানে নৈতিক অধিকারে নেই কিন্তু আইনের অধিকারের মধ্যে আছে। তাই ওটাকে আমরা চ্যালেঞ্জ করিনি। আমরা চ্যালেঞ্জ করেছি ধর্মীয় খাতে যখন তুমি টাকা দিচ্ছ সেইটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। তো আমাদের জায়গাটা হচ্ছে সাংবিধানিক প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে ক্ষুদ্র রাজনৈতিক কোনো গণ্ডিতে আমরাও বানতে চাইনি। আর আমার মনে হয় যে শাসক দল এটা প্রথম দিকে শাসক দল বলতো যে আমরা বিজেপি পক্ষ থেকে করেছি, পরে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, আমার পরিচয়টাও সবার কাছে পরিষ্কার, আর গোটা আন্দোলনের পরিচয়টাও সবার কাছে পরিষ্কার। কাজেই সেখানে এটা আর তারা বলতে পারছেন না। কাজেই যদি এটাকে বলেন যে কোনো ক্ষুদ্র দলীয় রাজনীতি, তাহলে আমি বলবো যে আমরা তো আরো অনেক কিছু বিষয় আছে যেগুলোকে চ্যালেঞ্জ করতে পারতাম, কিন্তু আমরা সেটাকে চ্যালেঞ্জ করিনি। আমরা ধর্মীয় খাতের এই জায়গাটাকে চ্যালেঞ্জ করেছি, কারণ এটা চ্যালেঞ্জেবলই বিষয়, এবং এটাকে চ্যালেঞ্জ না করলে এটা বাড়তে থাকবে, এবং গোটা দেশে যে জিনিসটা লুকিয়ে চুরিয়ে কিংবা মানে ঘুরপথে হতো সেটাকে এই সরকার মানে মাথা উঁচু করে করছে। যেমন ধরুন আরেকটা জিনিসও করছে, কিন্তু শুনলাম তাতেও কিছু ঘুরপথ আছে, কিন্তু মানে প্রশ্নটা উল্লেখ করে রাখছি আমি এই সুযোগে, সেটা হচ্ছে ধরুন এই আমাদের দীঘাতে যে একটা জগন্নাথ মন্দির তৈরি করলো, এটাও কি পারে? এটা কি পারে করতে? এটা পারে না করতে। কোনোভাবে কোনো ধর্মকে সুরসুরি দেওয়াটা কোনো সরকারের কাজ নয়, কোনো ধর্মনিরপেক্ষ দেশের সরকারের কাজ নয়। এটা তো হিন্দু রাষ্ট্র নয় বা এটা ইসলাম রাষ্ট্র নয় যে এটা করবে। কাজেই এটা করতে ঠিক বলেছেন আপনি, কারণ যে রাম মন্দিরটা গড়ে উঠেছে সেটাও কিন্তু সরকারি মদত পেছন থেকে কি ছিল জানি না, কিন্তু সামনে বলা হয়েছে যে সারা ভারতবর্ষ থেকে চাঁদা তুলে নাকি ওই মন্দির তৈরি হয়েছে। এই একটা আইনের ফাঁক দিয়ে ওখানে রাম মন্দিরটা বলছি, যদি এই আইনের ফাঁক কেউ ব্যবহার করে তাহলে আমাদের কিছু বলার নেই, আমাদের সেখানে লড়তে হবে নৈতিক লড়াই। কিন্তু বা আমরা আরো অনেক কথা বলতে পারি যেগুলো বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো আমলা, কোনো সরকারি আমলা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস যাই থাক, ধরুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বাড়িতে তিনি যদি যখন প্রকাশ্যে গণেশ পুজো করেন বা প্রধানমন্ত্রীকে ডেকে এনে তার উদ্বোধন করেন, তখন নৈতিকভাবে আমরা সেটারও বিরোধিতা করি। কারণ একটা মানুষের যদি কোনো ব্যক্তিগত ধর্ম পরিচয় সামনে চলে আসে তার বাড়ির কোণ থেকে, যখন সেটা জনগণের কাছে চলে এলো, তখন কিন্তু তার কাছে ধর্মীয় ব্যাপারে কোনো বিবাদ হলে ওই ধর্ম মানেন না কিংবা নাস্তিক এমন আমরা, তারা ওই সংক্রান্ত কোনো বিচার পাওয়ার সময় আমরা কিন্তু সন্দিগ্ধ থাকবো যে ব্যক্তি মানুষ হিসেবে তার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত ঈশ্বরের প্রতি ভয় বিচারে কোনো প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, রায়ের ক্ষেত্রে তার রিফ্লেক্ট করতে পারে। আজকে ধরুন গরুর পিছনে ওই আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন, তিনি গরুর পিছনে ওই লেজ ধরে বৈতরণী পাড়ের একটা সেই প্রতীকী একটা কাজ করেছিলেন। তো এরকম যদি হয়, ধর্ম যদি কারো একদম শিক্ষিত উচ্চশিক্ষিত এরা মানুষ, এদের উচিত ধর্মটাকে একেবারে ব্যক্তিগত পরিসরে রাখা। আমি তো বলবো বা আমরাও মনে করি যে এমনকি বিরোধী দলের সংসদীয় রাজনীতিতে যারা বিরোধী দলে আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের প্রকাশ্যে ধর্মাচরণ করা উচিত নয়। কারণ আজকে তিনি বিরোধী দলে আছেন, কালকে তিনি শাসক শিবিরে যেতে পারেন, কালকে তিনি মন্ত্রী হতে পারেন। হ্যাঁ, এটা যেটা বলছেন এটা কিন্তু আমরা প্রমাণ দেখেছি। আমাদের যতীন চক্রবর্তী যখন বাম দলের যখন যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন, তিনি গরুর ল্যাজ ধরেছেন গিয়ে গঙ্গাসাগরের মেলায়। তারপরে আমরা দেখেছি সুভাষ চক্রবর্তীকে তারাপীঠে গিয়ে পুজো দিতে। আমরা আমাদের একে দেখেছি, মোল্লা সাহেবকে দেখেছি, তিনি বলেছেন আগে আমি মুসলিম তারপর কমিউনিস্ট, হজ করার ব্যাপার নিয়ে। হ্যাঁ, দেখুন, আমি যতীন চক্রবর্তীর ঘটনাটা আমি জানতাম না, তবে বাকি দুজনের ব্যাপার আমি জানি। সুভাষ চক্রবর্তী এবং আব্দুল রেজ্জাক মোল্লা, এই দুজনের ঘটনা আমি জানি। এবারে আব্দুল রেজ্জাক মোল্লার ব্যাপারটাও বলার আর অবকাশ রাখে না, কারণ তিনি তার নিজের জায়গা তৃণমূলের মধ্যে খুঁজে নিয়েছিলেন। তার বিচ্যুতির এটা একটা সর্বোচ্চ পরিণাম চলে গেছেন, কাজে ওটা বিচ্যুতির একটা ধারাই উনি বলেছেন। সুভাষ চক্রবর্তীর ক্ষেত্রেও ব্যাপারটা খুবই দুঃখজনক। উনি হয়তো সেই সময় অসুস্থ ছিলেন ইত্যাদি, তার ব্যক্তিগত মনের মধ্যে কোনো তার সেগুলো প্রভাব বিস্তার করেছিল কিনা আমি জানি না। তবে যাই হোক না কেন, সেটা অবিজ্ঞান এবং একজন কমিউনিস্ট পার্টির নেতার কাছে সেটা কাম্য নয়। এবং পরবর্তী ক্ষেত্রে এটা সম্বন্ধে বিভিন্ন আলোচনাতে, যেহেতু তার স্ত্রীও কমিউনিস্ট পার্টির সদস্য, আমি তারও কিছু ব্যক্তিগত কথাবার্তা ইত্যাদি শুনেছি, তিনি নিজেও এটাকে সমর্থন করেননি। কাজেই এটা বিচ্ছিন্ন ঘটনা এবং বিচ্ছিন্ন বিচ্যুতি বলেই আমি মনে করছি, মতাদর্শগত বিচ্যুতি, তবে বিচ্ছিন্ন বিচ্যুতি।
তবে সাধারণভাবে কমিউনিস্ট পার্টির কাছ থেকে মানুষ আশা করে যে কমিউনিস্ট পার্টির অন্ততপক্ষে নেতৃত্ব তারা নিজেরা ব্যক্তিগত জীবনে ধর্মাচরণ করবেন না, কিন্তু তারা ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো মানুষের যে কোনো ধর্ম পালন করার অধিকার সম্বন্ধেও তারা সচেতন, এবং তারা মনে করেন যে কোনো দেশের যে কোনো মানে আমাদের দেশে যেটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে কিন্তু যে কোনো ধর্ম পালন করার অধিকার মানুষের আছে, সেটাকে জোর করে কেউ বন্ধ করতে পারে না। কিন্তু ধর্ম ব্যাপারটা যে অসার, প্রাতিষ্ঠানিক ধর্ম, ঈশ্বর বলে যে কিছু নেই, সেটার বিরুদ্ধে আমরা যখন প্রচার করব, সেই প্রচারেও কেউ বাধা দিতে পারে না। আচ্ছা, এ প্রসঙ্গে আপনাকে বলি যে আপনার প্রসঙ্গে চলে আসি, আপনাদের এই কেসটার প্রসঙ্গে। এটাই কিন্তু প্রধান বিচারপতি এও বলেছেন যে যে টাকাটা দেওয়া হয়েছে এটা আটকানো এখন সম্ভব নয়, টাকা বিলি হয়ে গেছে। তো এরকম একটা এটাই প্রত্যেক বছর হচ্ছে। আসলে দেখুন, বিচারপতিদের রায় সম্বন্ধে সাধারণভাবে কিছু বলাটা বেআইনি, তবে বর্তমানে প্রধান বিচারপতিকে উনি সেদিন যা যা মন্তব্য করেছেন তার ভিত্তিতে শাসক দলের পক্ষ থেকেও অনেক কটাক্ষ করা হয়েছে। আমি তার সুযোগটাকে একটু বর্ধিত আকারে নিয়েই বলছি যে বারে বারে কোর্টের এই ধরনের যে জায়গা যে দেওয়া হয়ে গেছে ইত্যাদি, এইগুলোকেও কিন্তু মানা যায় না। কারণ যেমন ভাবে বাবরি মসজিদ ভাঙাটাকে সবাই খারাপ বললো এবং পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুদিন বাদে আবার রায় এলো যেটা, সেটা পুরো উল্টো, এটাকে যেমন মানা যায় না, তেমনি এটাকেও কিন্তু মানা যায় না। কারণ এরকমই তো তাহলে হতে থাকবে। একটা কোর্টে কেস উঠলে সেটা আমাদের তো তাও আমরা প্রত্যেক বছরই প্রায় কেসটাকে তুলতে পারছি, দু একবার বাদ দিয়ে। অনেকেরই হয়তো অনেক কেস উঠবে না, তো কেসটা উঠবে না, তার সুযোগ নিয়ে দেবে, তাহলে প্রয়োজনে 10 বছরের পুরনো অডিট করে সমস্ত টাকা ফেরত নেওয়া উচিত। টাকা আটকানো যাবে না কেন? টাকাটা আটকানো যাবে না কেন? কত কিছুই তো হচ্ছে, তাহলে তো এর সুযোগ নিয়ে দেখা যাচ্ছে প্রচুর দুর্নীতিও হচ্ছে। আমি একদম সেই স্পিরিটে বলছি। ধরুন আমাদের রাজ্যের কি কি দুর্নীতি হচ্ছে আমরা সবাই জানি। তাহলে লোক ঢুকে গেছে, তাহলে তাকে আর তাহলে তো সবসময়তেই লোকে হড়বড় করে দুর্নীতি করে 4টে লোককে ঢুকিয়ে দেবে, দিয়ে বলবে ঢুকে গেছে আর বার করা যাবে না। তখন মানবতার প্রশ্ন। আরে মানবতার প্রশ্ন যদি সেটা হয়, তাহলে যে লোকগুলো চাকরি পেল না, যারা সঠিক লোক যারা চাকরি পেল না, তাদের প্রতি মানবতাটা কোথায় থাকছে? যে কোনো ভুলকে, যে কোনো অন্যায়কে যদি মানবতার নাম দিয়ে আপনি যদি ঢাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি সঠিক ব্যাপার, সঠিক বিচার, সঠিক মানুষ, তারা কিন্তু তাদের প্রতি কিন্তু অমানবিক আচরণ করা হয়। কাজে এই যে টাকাটা, এত 100 কোটি টাকা, এটাকে দিয়ে ফেলেছে বলে আটকানো যাবে না। যতদূর দেওয়া হয়েছে তত দূরে আটকে দিয়ে বিচার করতে হবে, এবং সেই টাকাটাকে এমন কড়া কথা বলতে হবে যাতে করে ওই টাকাটাও তার পক্ষে হজম করাটা কঠিন হয়। তারা ওই টাকাটা সরিয়ে রেখে নিজেদের, এতদিন কি 2017 সাল অব্দি পশ্চিমবঙ্গের লোক কি দুর্গাপুজো করতো না নাকি? সেইভাবেই পুজো করবে। যাই হোক, এটা যখন আদালতের বিচার্য, আমি ওই প্রসঙ্গটাকে বাদ দিয়ে আর দুটো প্রশ্ন করবো, কারণ হাতে খুব সময় সংক্ষিপ্ত। দুটো প্রশ্ন যেটা করার আছে, প্রথম প্রশ্ন যেটা করব, আপনারা যা করছেন সেটাতে কিন্তু মূল যে জায়গাটা আপনাদের মানে ভরসা, সেটা হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ব্যাপারটা। কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথাটা বলছি, আপনিও জানেন, আমরাও সবাই জানি যে আমাদের প্রথম অবস্থায় সংবিধান রচনার সময় ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না। ইন্দিরা গান্ধী 42তম সংবিধান সংশোধন করে 25(2) অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষের যে শব্দটা ছিল সেটাকে আরো ডিটেলসে নিয়ে আসা হলো সংশোধনীর মধ্যে দিয়ে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করে আইনের জায়গাটা দেখি, তাহলে দেখব জেবি বুখারি বনাম বিআর মেহরা অ্যান্ড ব্রাদার্স একটা মামলা 1975 সালে সাপ্লিমেন্ট SCR 281 নম্বর মামলায় বিচারপতি MH বেগ বলেছিলেন, ধর্মীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ধর্মীয় আচরণ ও বিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের মঙ্গল করাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের লক্ষ্য। জাতপাত ও ধর্মবিশ্বাস যাই হোক না কেন, প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকবে। এই পর্যন্ত তো তিনি HM বেগ বলেছিলেন। কিন্তু ইদানিংকালে আপনি নিশ্চয়ই খবরটা পেয়েছেন যে রাজ্যপাল অন্ধ্রপ্রদেশের, তিনি বলেছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের এখানকার জন্য প্রযোজ্য নয়। সেটা একটা বিস্তারিত আলোচনা, যে কেন নয়, কেন এই যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ধর্ম নিরপেক্ষতার যে পার্টিকুলার সংজ্ঞাটা হবে, বিভিন্ন বিচারপতি কিন্তু বারবার
একই কথা বলেছেন যে এই ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কিন্তু এখনো সেরকম ভাবে স্পষ্ট নয়। দেখুন, যদি ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা এখনো পর্যন্ত যদি স্পষ্ট না থাকে, তাহলে এইটার ওপর ভরসা করে, একটা অস্পষ্ট ধারণার ওপর ভরসা করে এত বড় রাষ্ট্রের যে ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে নির্বাচনী কাজে লাগানো, আমরা এটা সবাই বুঝি যেটা নির্বাচনী ভোটের প্রয়োজনেতে এই ধর্মীয় সুশুরিগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধর্মের বিভিন্ন সময়ে। তাহলে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা যদি স্পষ্ট এখনো পর্যন্ত আমাদের না দিতে পারে আইন, তাহলে কিভাবে আগামী দিনে এটার সমাধান হবে? দেখুন, সোজা কথা হচ্ছে যে আমাদের দেশে প্রথমে ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে লেখা ছিল না, এটা সত্যি। কিন্তু আমাদের যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আমাদের প্রথম যে সংবিধান রচনা, তার মধ্যে কিন্তু এই আদর্শটা লীন ছিল, অর্থাৎ তার মধ্যে কিন্তু ছিল। এবং সেটাকে আরো স্পষ্ট করতে হয়েছিল, কারণ কিছু আশঙ্কা ইত্যাদি হয়তো হয়েছিল, সেই জায়গা থেকে আরো স্পষ্ট করতে হয়েছিল। কিন্তু এমন নয় যে তার আগে একটা ধর্ম ভিত্তিক একটা রাষ্ট্র বা এরকম একটা কোনো জায়গা ছিল, বা সংবিধানের মধ্যে সেরকম একটা স্পিরিট ছিল, তা নয়। সংবিধানের মধ্যে এই স্পিরিটটা ধর্মনিরপেক্ষতা যে ছিল সেটাকে আর একটু স্পষ্ট করেছিলেন ওই ইন্দিরা গান্ধী ওই সময়টা। কিন্তু কথা যেটা, আরেকটা কথা আছে দাদা, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনের পূর্বে মাত্র যেটা বললাম 25(2) অনুচ্ছেদে মাত্র একটা অনুচ্ছেদেই ধর্মনিরপেক্ষ শব্দের উল্লেখ ছিল। পরবর্তীকালে গুজরাট রাজ্য বনাম সেন্ট জেভিয়ার্স কলেজ সোসাইটি মামলায় 1974 সালে সুপ্রিম কোর্ট বলেছিল, যদিও সংবিধানে কোথাও ধর্মনিরপেক্ষতার উল্লেখ নেই, তথাপি সংবিধান প্রণেতারা যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে বিচারকের ধারণা। হ্যাঁ, কিন্তু ইন্দিরা গান্ধী এটাকে স্পষ্ট করে উল্লেখ করে যাননি। হ্যাঁ, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখুন অনেক ব্যাপার থাকে, যেটা হচ্ছে মানুষের একটা সুস্থ স্বাভাবিক ধারণার উপরে সমাজ ব্যবস্থা চলে। যদি সেটার উপরে আঘাত আসে, তখনই সেটাকে সুস্পষ্ট আকারে আইনের মধ্যে আনার বা সংবিধানের মধ্যে আনার প্রশ্ন এসে যায়। ধরুন, আমি রাস্তায় যেতে যেতে একটা কোনো একটা মানুষকে ট্রোল করব না, এই নিয়ে কোনো স্পষ্ট আইন আগে ছিল না। বা ধরুন এই সোশ্যাল মিডিয়া আসার আগে এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা লোকের ছিল না যে ট্রোলিং হতে পারে অমুক তুসুক। ক্রমশ যখন যাচ্ছে যে সাইবার অ্যাক্ট ইত্যাদি এগুলো আরো স্পষ্ট হচ্ছে, এবং সেখানে এগুলো করা যাবে না বা করা উচিত নয় ইত্যাদি, বা সেটা বেআইনি ইত্যাদি ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে, এবং আরো নতুন নতুন সব ধারা ইত্যাদি যুক্ত হচ্ছে। তার আগে এই যে ভার্চুয়ালি মানুষকে অ্যাবিউজ করা যায় ইত্যাদি কোনো ধারণাই মানুষের ছিল না। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে একটা স্পিরিট মানুষের পজিটিভ একটা স্পিরিট ছিল। আমাদের দেশ কখনোই তার ধর্মীয় রাষ্ট্রই তো হতে পারতো, তাই হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের মানুষেরাই কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান সম্বন্ধে কটাক্ষ করে, বা এখনো বাংলাদেশের ঘটনার পরে ভাবে চিন্তা করে কটাক্ষ করে, এই রে ওটা আবার ধর্মীয় রাষ্ট্র হয়ে গেল না তো, বা তাকে কটাক্ষ করছে ইত্যাদি। তাহলে কোন স্পিরিটে সে আমাদের দেশটাকে একটা ধর্মীয় রাষ্ট্রের মধ্যে, দেখুন ধর্মীয় রাষ্ট্র যদি হয় তাহলে কিন্তু মূলত সেটা যেটা সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম, অর্থাৎ সংখ্যাগুরু মানুষের ধর্মীয় রাষ্ট্রই হবে। কোনোভাবেই ধর্মীয় রাষ্ট্র হলে এটা আমরা বাস্তবতাটা বুঝি যে কখনোই সেটা অন্য ধর্মগুলোর জন্য সেটা অনুকূল কোনো পরিবেশ হবে না। ধরুন আমি সৌরভ দত্ত, আমি সচেতনভাবে আদমশুমারির সময়, লাস্ট আদমশুমারির সময় বলেছিলাম যে আমারটা নাস্তিক লেখা হোক। আমি তারপরে ও কি করেছিল গিয়ে জানি না, কিন্তু তার আগে আমার নাম সৌরভ এবং পদবিটা আছে। আমার ছেলের যেমন কোনো পদবি নেই, এজন্য আমাদের ক্ষেত্রে এসব চেঞ্জ করা অনেক টেকনিক্যাল ব্যাপার বলে করা হয়নি। আমার ছেলের ক্ষেত্রে কোনো পদবি দিইনি, কারণ পদবি ধর্ম এবং জাতপাতকে চেনায়। তার থেকে 26 বছর, প্রায় 27 হতে চললো বছর আগে তার জন্ম, তখন থেকেই তার কোনো পদবি অফিসিয়ালি নেই, তার কিছুতেই নেই। তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট কিছুতেই নেই। এখন ধরুন আমার নাম সৌরভ দত্ত শুনলেই ওরা হিন্দু লিখে দেবে, তার মানে সঠিকভাবে আদমশুমারি হয় না। আমার নাম যদি ধরুন আমি যদি ধরুন ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু আমার নাম আমি রাখলাম নির্জন সৈকত, আমি কথার কথা বলছি, তাহলে ওরা ভাববে হিন্দু, যেহেতু আরবি নাম নয়। তাহলে তো ভুল হতেই পারে, কেন অনেক বাঙালি মুসলিম আছে তাদের টাইটেল আছে মল্লিক, তাহলে হতেই পারে রায় আছে, মল্লিক আছে, এরকম অনেক কিছু আছে। তো তার মানে আলটিমেটলি
আলটিমেট মানে আরবি নাম দেখলে তখন তাকে রেখে দেবে। এবার আমার মামার মেয়ের নাম আমি রেখেছি শবনম, মানে ওই ভোরের শিশির এরকম। তো শবনম বা সাঁঝের শিশিরকেও বলে, যায় শবনম। তো শবনম নামটুকু শুনলেই তো তাকে করে দেবে মুসলিম। আজই তাকেই জিজ্ঞেস করতে হবে তুমি কোন ধর্মকে বিশ্বাস করো। এখন আমাদের দেশে কি হয় যে মানুষ তার মানে তার বাড়িতে একটি সন্তান জন্মালো, জন্মের সময় তো সবাই নাস্তিক, কিন্তু আমরা আমাদের পরিবারের ধর্মবিশ্বাস দিয়ে তাকে লালন পালন করি এবং আমরা তার উপরে বলতে গেলে এটা একটা প্রেসার। একটা মানুষকে যদি আমি সঠিক পরিবেশে বড় করি, একেবারে ধর্মহীন ভাবেই সে বড় হবে, কারণ সে তো তাহলে জানবেই না যে ধর্ম বলে কিছু একটা আছে। আমার বাড়ির পরিবেশে আমার ছেলে বড় হয়েছে, সে তো ছোট থেকে জানেই না ধর্ম বলে কিছু আছে। এবার অনেকে বলবেন যে তুমি তাকে ধর্মের বিরুদ্ধে করে মানুষ করেছো। না, আমি ধর্মের বিরুদ্ধে করে মানুষ করিনি, ধর্মের পক্ষে করেও মানুষ করিনি। আমি সুস্থ স্বাভাবিকভাবে তাকে বড় হতে দিয়েছি। সে ধর্ম বলে কোনো কিছু জানেই না ওইভাবে, মানে পরিবারের মধ্যে। এবং সে অন্য জায়গা থেকে যখন দেখতে পাচ্ছে তখন আমাকে জিজ্ঞেস করছে, আমি তাকে বলছি যে না এটা ভুল। এবং তার ক্ষেত্রে স্কুল কলেজ কোনো কিছুতেই তার ধর্ম পালন করেনি এবং স্কুলগুলো তো বলে দেওয়া ছিল, তারাও তাকে ডিস্টার্ব করেনি, এটা একটা ভালো দিক। কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু জন্মেছি একেবারে না। এটা ধরুন রবীন্দ্রনাথের গোড়া বলে যে উপন্যাসটা আছে, এটা থেকে আমরা বুঝতে পারবো ব্যাপারটা যে রবীন্দ্রনাথের গোড়া একটা আসলে আইরিশ ছেলে ছিল এবং তার মানে সে খ্রিস্টান পরিবারে তার জন্ম, কিন্তু সে নিজেকে একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে বড় হওয়াতে সে খুব গোড়া ব্রাহ্মণ হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন জানা গেল যে সে আসলে ব্রাহ্মণই নয়, সে আসলে হিন্দুই নয়, সে আসলে তার বাবা মা ছিল খ্রিস্টান, তখন কিন্তু রবীন্দ্রনাথের ওই কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছিল যে আসলে ধর্ম বলে গোটা ব্যাপারটাই মানুষের বানানো। এবং তাই রবীন্দ্রনাথ তো ধীরে ধীরে তার জীবনের মধ্যে প্রায় 70 বছর বয়সে গিয়ে নাস্তিকতাটাকেই সঠিক বলে মনে করতে শুরু এটা করেন। নিয়ে তো উনি একটা ছোট গল্প রবিবারও লিখলেন। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, এবং রবীন্দ্রনাথ কিন্তু শেষ দিকে তার প্রায় 70 বছর বয়সে গিয়ে তিনি কিন্তু নাস্তিকতাটাই সঠিক আদর্শ হ্যাঁ, 80 বছর বয়সে শেষ দিকে উনি রবিবার গল্পটা লিখলেন। সেখানে নায়ক অভিক এবং বিভা, এবং রবিবার দিন বিভা হচ্ছে একজন খ্রিস্টান মেয়ে। সেদিনই তাদের দুজনের দেখা করার কথা, কিন্তু বিভা সেদিনকে যায় চার্চে, যার জন্য রবীন্দ্রনাথ লিখছেন যে ধর্মই মানুষকে মানুষের সঙ্গে মিলতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার রবীন্দ্রনাথের একটা পজিটিভ দিক ছিল। আমরা জানি যে উনি জীবনে হয়তো অনেক সময় পুরনোপন্থী কাজে করেছেন, পরবর্তী ক্ষেত্রে যখন সঠিকতার সন্ধান পেয়েছেন তিনি মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন সেটা, যেটা আমরা একটা বড় গুণ, এবং সেটা ওনার স্বীকারোক্তিও আছে। একদম। এবং মুসলিনীর প্রতি ওনার দুর্বলতা ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রোমানোলা নিজের যে ভাইপো সোমেন্দ্রনাথ ঠাকুর যখন তাকে বলেছেন, তখন তারা কিন্তু তিনি সেই জায়গাটা থেকে সরে এসে তিনি আবার মানে তার বিরুদ্ধে অস্ত্র মানে লেখনী ধরেছেন। রবীন্দ্রনাথ এই জন্যই অনন্য। প্রতিদিন তিনি নিজের চেতনাকে, এটাই তো যুক্তিবাদীরা করবে। একটা যুক্তিবাদী কিন্তু কখনোই তার জায়গায় থেমে থাকবে না। সে আমি যুক্তিবাদী হিসেবে সৌরভ দত্তকে যতটুকু আমরা জানি সেই জায়গাটা থেকে বলছি যে এই বেড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা যে আপনি নিয়েছেন, সেটা আমার দিগদর্শন চ্যানেলের যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদের কাছে আপনার একটা পরিচয় একটুখানি দিতে চাই। ডিটেলসে সেভাবে পরিচয়টা এখনো আপনার কাছে অনেকের কাছে পরিষ্কার নয়। সেটা হচ্ছে, আমি যতদূর জানি দুর্গাপুরে আপনি মূলত একজন চাকরিজীবী মানুষ। হ্যাঁ, আমি আমার একটা কথা বলে দিই। এমনিতে আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করি, আমি একজন শ্রমিক, আমি সেফটি ইন্সপেক্টর। আমি ট্রেড ইউনিয়ন ইত্যাদি করার জন্য আমি অফিসার ইত্যাদিও হতে চাইনি, এবং আমি সিআইটিউর একজন সদস্য। আর আমি যদিও এর সাথে সম্পর্ক নেই, মানে তবুও বলি যে আমি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। কিন্তু আমার বিজ্ঞান আন্দোলন আমি সবসময়তে করে গেছি, কারণ আমি মনে করেছি যে কমিউনিস্ট পার্টি যদি সঠিকভাবে বিজ্ঞান চর্চার যে বিজ্ঞান মনস্কতার চর্চা করতো, তাহলে আলাদা করে হয়তো বিজ্ঞান আন্দোলনের অন্য সংগঠনের দরকার হতো না। এই সমিতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তী ক্ষেত্রে মুক্ত চিন্তা বলে একটি অর্গানাইজেশন আমরা তৈরি করেছি এবং তার উপরে কাজ করছি। এবং এই যে লড়াই আন্দোলন ঘটনাচক্রে ওই 2018 আন্দোলন এবং মুক্ত চিন্তা তৈরি, এটা প্রায় একই সময় সমসাময়িক কালে, এবং লেখালেখি ইত্যাদি, কিছু কবিতা লেখা ইত্যাদি এইসবের মধ্যে আছি। একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গির মধ্যে আছি এবং চেষ্টা করেছি যে জীবনে যেটা বিশ্বাস যখন করেছি তখন থেকে জীবনে সেটা পালন করা। যেমন ধরুন, যখন থেকে নাস্তিক হয়েছি তখন এর পরে কোনোদিন আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে সরস্বতী আমাদের ওই বিশ্বকর্মা পুজোতে থাকিনি। উল্টে আমি একবার একদম শীর্ষ ম্যানেজমেন্টকে আমি চিঠি দিয়ে প্রতিবাদ করেছিলাম, যদিও তার কোনো রেজাল্ট হয়নি। তো সেটা আমি একবারই করেছি, তারপরে ওটা করিনি। কিন্তু নিজে কখনো থাকিনি, এটা সবাই জানেন। আমাদের
কারণ আমার বাড়িরও সবাই ধীরে ধীরে নাস্তিক হয়েছে। আমার বাবা প্রায় নাস্তিকতার পথে যাচ্ছিলেন। আজ থেকে 23 বছর আগে বাবার মৃত্যুর সময় দেহদান করা হয়েছিল এবং তার অঙ্গীকারও উনি করে গেছিলেন। কিন্তু তিনি পুরোপুরি নাস্তিক হননি, কিন্তু প্রায় সেই পথেই ছিলেন। আমার মা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুরোপুরি নাস্তিক হয়ে গেছেন, আমার স্ত্রীও তাই, এবং আমার ছেলে তো জন্ম থেকেই তার মধ্যে ধর্মের কোনো ব্যাপার ছিল না। তো আমি চেষ্টা করি বা মনে করি যে মানুষের তার কথা এবং কাজের মধ্যে একটা মিল থাকা উচিত, সেটার চেষ্টাটাই করে যাচ্ছি। এই বিশেষত প্রসঙ্গে আরেকদিন আপনার সঙ্গে বিষয়বস্তুগুলোকে নিয়ে একটা আলাদা আলোচনা একটা করবো, কারণ সাবজেক্টটা অনেক ব্যাপ্তি আছে, বড় ব্যাপার। এটাকে নিয়ে আরেকদিন একটু বলবো। আজকে আমাদের হাতে খুব সময় কম। আপনাকে এখানে আমি বলতে চাইছি যে মোটামুটি যেটা দাঁড়ালো এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এবার পুজোতে 85,000 টাকা করে সবাই পেলেন এবং আগামী বছর 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, তারও প্রতিশ্রুতি পূজা কমিটিরা পেয়ে গেছে। এর মধ্যে থেকেও বেশ কিছু পুজো কমিটি টাকা অনুদান ফেরত দেবে বলেছেন। আবার অনেকে ভয় পাচ্ছেন যে অনুদানটা এবার যদি ফেরত দিয়ে দিই, সামনের বছর যদি নাম কাটা যায়। আপনি একটা জিনিস দেখবেন যে আপনি তো বলছেন যে এবছর ফেরত দিলে পরের বছর। দেখুন, এবছর ফেরত দেওয়ার নীতিতে আমি বিশ্বাসী নই। সেটা একটা আমি একটা মানবিক মানুষ হিসেবে যা ঘটনা এবারে রাজ্যে ঘটেছে, আরজিকরের ঘটনা, তার ভিত্তিতে যারা ত্যাগ করছেন তারা ভালো করছেন, ঠিক আছে, কিন্তু ওই সাময়িক ত্যাগটা আমার অন্তত যে কেস তার সাথে স্পিরিটের সাথে ঠিক আছে, সেটা একবারে ভিন্ন পার্সপেক্টিভ। কিন্তু তারপরেও আমার আইনজীবীরা কোর্টে বলেছেন, এবং এটাও বুঝতে হবে যে অনেক মানে পুজো কমিটি পুজোর এই অনুদানটা যখন তাদের নামে আসছে তখন সেটা রিফিউজ করতেও ভয় পাচ্ছে। রিফিউজালের খবরটা সরকারের কাছে একটা অপমানজনক বলে মনে হতে পারে, এবং সরকার এবং সরকারি দল তাদের উপরে অত্যাচার করতে পারে। এই কথাও কিন্তু এবারে কোর্টে আমার আইনজীবীরা দেখবেন বলেছে যে এই সাহসটাও মানুষ অনেক সময় পাচ্ছেন না। সেটা শুধু এবছরের স্পিরিটে নয়, এবছরের স্পিরিটের কথা ওখানে উঠেওনি। বলতে চেয়েছেন সাধারণ ভাবেই, অর্থাৎ আপনার প্রয়োজন নেই, কিন্তু আমি আপনাকে একটা রসগোল্লা দিলাম, আমি খুব একজন খুব চাঁদরের লোক, আমি আপনাকে রসগোল্লা দিলে আপনার খাওয়ার ইচ্ছে নেই, তবু আপনাকে খেতে হবে। আমি আপনার কাছে রসগোল্লা কিনে নিচ্ছি না, দিচ্ছি, কিন্তু আপনার খাওয়ার ইচ্ছে নেই, হয়তো আপনার সুগার আছে, তবু আপনাকে খেতে হবে, কারণ তা না হলে আমি যদি ক্ষুণ্ণ হই তাহলে আপনার পক্ষে ক্ষতি করে দিতে পারি। তো এরকম টাইপেরও আছে, সেটাও উঠেছে। সরকার তখন সরকারি আইনজীবী তখন বললেন যে না ওরকম নয়, যাই হোক সেটাই বলবেন। এখন কথা হচ্ছে যে আমাদের কথা, সরকারের যখন এত টাকা আছে, এই টাকাগুলো পজিটিভ জায়গায় দেয় হোক। ওই আপনি বললেন মাসকুলার ডিস্ট্রফি, এই আমি বললাম সিলিকোসিস, এই যে আপনার মিড ডে মিলেরটাকে আরো উন্নত করা এবং আরো বিস্তৃত করা, আপনার সরকারের যে টাকা আছে আপনি বলছেন, কিন্তু স্ট্যাটিস্টিক্স তো তা বলছে না। বলছে স্বাধীনতার পর থেকে বামফ্রন্ট আমল পর্যন্ত যত টাকা ঋণ ছিল সরকারের, তার প্রায় 4 ডবল ঋণ হয়ে গেছে এই বছরে। না, সরকার যখন এই টাকাগুলো দিচ্ছে তখন তো ধরেই নেবো আমি যে সরকারের কাছে এত সবের পরেও সরকারের কাছে লুজ মানি আছে। তাহলে সরকারের এই লুজ মানি দিয়ে সরকার নিশ্চিতভাবে পজিটিভ কাজগুলো করতে পারে, যেগুলোতে মানুষের এই যে লক্ষ্মীর ভান্ডার যেটা দিচ্ছে 1,000 টাকা, সেটা 5,000 টাকা করে দিই। তারা বললাম তো আমি যে মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে বললাম, আপনার সিলিকোসিসের ক্ষেত্রে বললাম, আপনার এই যে ধরুন সাপের কামড় কিংবা বজ্রাঘাত বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে একটা টাকা দেওয়া হয়, তার থেকে আরো অনেক বেশি টাকা দিতে পারে। কাজে এই সমস্ত ব্যাপারগুলো এই পজিটিভ জায়গাতেই ব্যয়গুলো হোক, এবং এইগুলোর একটা আপনার কি বলবো, একটা কোয়ান্টিটিভ বিচার আছে। ধরুন পুলিশের সঙ্গে আমাকে সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য ব্যয় করলাম, এর কোনো কোয়ান্টিটিভ বিচার নেই, এই একটা কোয়ালিটিভ বিচার যে আমি করলাম কি করলাম না, কোনো আইন আছে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে তোমার এলাকায় যত এইরকম মানুষ আছে তাকে তুমি এটা দাও, তাহলে তার একটা অঙ্ক আছে, একটা হিসেব আছে। কাজে সেরকম পজিটিভ অর্থে ব্যয় করতে পারে, সরকার করতে পারে। সরকার যদি মনে করে সেগুলোকে দিয়ে, এই কমিটিগুলোকে দিয়ে দুর্গাপুজো সমন্বয় কমিটির যিনি একজন প্রধান ব্যক্তি, তার সঙ্গে আমার এই প্রেস ক্লাবে বসেই কথা হয়েছিল। তিনি বলেছেন যে না, প্রত্যেক বছরই এরকম একটা করে মামলা হয়, কিন্তু আমাদের টাকা জনহিতে খরচা হয় এবং প্রত্যেকটা আমরা অডিট রিপোর্ট পাঠাই, থানায় জমা দিই। যারা জমা দেয় না তারা পরের বছর আর টাকা পায় না। টাকা যদি পেতে হয় সরকারি, তাহলে অডিট রিপোর্ট করে জমা দিই। এই ব্যাপারে দুটো কথা বলবো। এক হচ্ছে ওই যে কমিটিটা বললেন, আমি যতদূর জানি গোটা রাজ্যে তাদের সপাচেক বোধহয় তাদের অধীন, তাদের সংগঠন আছে আর কি। তাদের সংগঠনের অধীনে
গোটা 500 মতো পুজো আছে, আর 45,000 পুজো কমিটিকে টাকা দিচ্ছে। কাজেই বাকিদের কথা তার পক্ষে জানা সম্ভবই নয়। দেখুন, একটা বড় পুজো কমিটি, ধরুন একটা 10 কোটি টাকার পুজো কমিটি বা 20 কোটি টাকার পুজো কমিটি, তার পক্ষে 85,000 টাকা দিয়ে এই ধরনের একটা কাজ করা সম্ভব, কারণ তার তো প্রচুর বাজেট, সে এই ধরনের কাজ করতে পারে। সে সরকারের কাছে 85,000 তার না নিলেও হতো, সে সরকারকে না চটানোর জন্য নিচ্ছে। কিন্তু যেগুলো ছোট পুজো কমিটি, তাদের পক্ষে কি বাস্তবত এটা সম্ভব? সম্ভব নয়। আর এটা যে সম্ভব নয় এবং হচ্ছে না, সেই জিনিসটা গোটা রাজ্যের সমস্ত মানুষ জানেন। উনি যাই বলুন না কেন, লোকে হাসবে। সরকার যখন বলছে যে আমরা এই খাতে টাকা দিচ্ছি না, তখন কিন্তু সরকারকে যারা সমর্থন করে না তারাও বলছে সরকার মিথ্যে কথা বলছে, আর সরকারকে যারা সমর্থন করে তারাও বলছে মিথ্যে কথা বলছে। বলছে কিরকম মিথ্যে কথা বলে ঠকালো বলো, বলে আনন্দ পাচ্ছে হয়তো, কিন্তু মিথ্যে কথা যে বলছে এ ব্যাপারে কারোর কোনো ডাউট নেই। কাজে সরকার মিথ্যে কথা বলছে, এবং পুজো কমিটিগুলো যদি কোনো অডিট রিপোর্ট দেয় এই ধরনের, তাহলে 90% পুজো কমিটি সেটা একটা বানানো রিপোর্ট দেবে, এবং তাদের কাছ থেকে রিপোর্টগুলো বুঝে নিচ্ছে যারা পুলিশ ইত্যাদি, তারাও এটা একটা ইঙ্গিত আছে যে এগুলোকে তোমরা দেখেও না থাকার ভান করো। কিন্তু চিরকাল তো এটা থাকবে না, ভবিষ্যতে এই সরকার না থাকতে পারে, আইনেও আরো অনেক আরো অনেক স্ট্রং আইনের বিচার হতে পারে। সেই সময় কিন্তু এই ধরনের, এই সময় যে ভুলভাল গুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু একদিন না একদিন এই সাধারণ মানুষেরা, সাধারণ পুজো কমিটি, সাধারণ সব নিম্ন মধ্যবিত্ত কর্তা আছেন, তারা কিন্তু এই সমস্ত পুরনো কাজের জন্য কিন্তু একদিন ফেঁসে যাবেন। আইন কিন্তু আইনের পথে চলবে, কারণ পেপারে যা থাকবে সেটা কিন্তু শেষ পর্যন্ত তার কিন্তু বিচার হবে। তাহলে এখন আমাদের অপেক্ষা হচ্ছে পুজোর পর প্রধান বিচারপতি যা বলেছেন, পুজোর পর ক্যাগের রিপোর্ট যেটা হবে সেইটার পরিপ্রেক্ষিতে যে শুনানি হবে, তারপর আপনার ক্যাবিনেট যে ভবিষ্যৎ নির্ণয় হবে। একটা কথা আমি আবার বলবো যে স্পিরিটের দিক থেকে যদি বলেন, তাহলে নৈতিক জয় আমাদের হয়েছে। কেননা সরকার বাইরে, সরকারি মানে প্রশাসনের মুখ্য যিনি, তিনি বাইরে যাই বলুন না কেন, কোর্টে তার লোকেরা কিন্তু কখনো বলতে পারছে না যে আমরা পুজো করতে টাকা দিচ্ছি। সেখানে কিন্তু তাকে বলতেই হচ্ছে যে আমরা পুজো করতে টাকা দিচ্ছি না। তার মানে আমাদের যে মূল বক্তব্যটা ছিল যে পুজো করতে টাকা দিতে পারো না, সেটা কিন্তু সরকার আইনত কিন্তু মেনে নিয়েছে যে পারি না। এটাও কিন্তু একটা নৈতিক জয়, কারণ এটা যদি না হতো, তাহলে কিন্তু আমরা যদি চ্যালেঞ্জটা না করতাম 2018 সাল থেকে, তাহলে কিন্তু এই ব্যাপারটা এস্টাবলিশ হতো না, এবং মনে হতো যে পুজো করতে টাকা দেওয়া যায়। তাহলে এর পরেও কিন্তু কেউই, দেশের সব জায়গাতেই কিন্তু দেখবেন পেপারের চুরি করেই কিন্তু টাকাটা দেবে। কোনো জায়গাতেই, যেমন আমি শুনছি যে এই আমাদের দীঘার ক্ষেত্রেও নাকি শুনেছি যে ওরা একটা অন্য কিছু একটা লাইব্রেরি বা কোনো একটা ওটা করেছে, এবং তার মধ্যে দিয়ে ওই প্যান্ডেলটা করছে। মানে দেশের কোনো জায়গায় যে সরকারি টাকা দিয়ে যে পুজো করা যায় না বা কোনো ধর্মপালনই করা যায় না, এটা কিন্তু এস্টাবলিশড। এবারে সেটাকে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম করার চেষ্টা করবে, সেটা তো হবে, সে তো দুর্নীতি। দুর্নীতি তো ধরুন নানা রকম হতে পারে, কিন্তু স্পিরিটটা যদি বলতে পারতো, কোর্ট বলে দিত যে হ্যাঁ ধর্মীয় খাতে টাকা দিতে পারবে, ধর্ম পালন করতে পারবে, তাহলে এটা আমাদের পরাজয় হতো এবং ধর্মনিরপেক্ষ আদর্শের পরাজয় হতো। সেটা কিন্তু হয়নি, এবং সেটাতে কিন্তু আমাদের দিকটাই কিন্তু এস্টাবলিশড হয়েছে। বেশ, আজকে তাহলে এখানেই শেষ করছি। পুজোর আগে আগামী দিনে আপনার ওই যুক্তিবাদী বিশ্লেষণ এবং দুর্গাপূজা বিষয়বস্তুগুলোকে নিয়ে একদিন আলাদা একটা অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। ওকে, ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।